আজকে আমরা আসলে দ্রাব্যতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকটা আসলে তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো আশা করি স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ। এখানে আসলে একটা সিমুলেশন ব্যবহার করে তোমাদের জিনিসগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করবো আমি। সো এখানে দেখো, আসলে এখানে একটা এই ভিতরে লবণ আছে, আমাদের একটা জার। সো আমি এখানে সোডিয়াম ক্লোরাইড ঢালতেছি পানিতে। তোমাদের দেখো পানির পরিমাণটা কার্য দেখা যাচ্ছে কি ঠিক মতো? কার্য নড়তেছে নাকি কার্য আসে না? জি ভাইয়া। জি ভাইয়া, কার্য ঠিক আসে আছে। না, আচ্ছা। সো এখানে আসলে এই যে আমাদের ওয়াটার কন্টেইনার, সেই ওয়াটার কন্টেইনারে আসলে আমাদের পানির পরিমাণটা দেখো খুবই কম। 5 × 10⁻³ লিটার, -23, তার মানে আসলে পানির পরিমাণটা খুবই কম। আর এখানে তোমরা যদি একটু পাশে দেখো, পাশে ফলো করতে পারবা যে আসলে সোডিয়াম, এখানে দেখো, এখানে তোমাদের যে পরমাণু গুলোকে দেখা যাচ্ছে বা আয়ন গুলোকে দেখা যাচ্ছে, সেই আয়ন গুলোকে যদি তোমরা কেয়ারফুলি অবজার্ভ করো, দেখবা যে এই আয়ন গুলোর মধ্যে যেটা গোলাপি কালারে সেটা আসলে সোডিয়ামকে ইন্ডিকেট করতেছে, আর যেটা হচ্ছে আমাদের সবুজ কালারে সেটা আসলে আমাদের ক্লোরাইডকে ইন্ডিকেট করতেছে। তোমরা দেখো, যখন আমরা এই কন্টেইনার থেকে আসলে আমাদের এই জার থেকে যখন লবণ ঢালতেছি, তখন কিন্তু সাথে সাথে সেটা হচ্ছে আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, মানে আয়নে ভাগ হয়ে যাচ্ছে, সোডিয়াম প্লাস এবং হচ্ছে আমাদের ক্লোরাইড মাইনাস হিসেবে দ্রবণের ভিতর ভাগ হয়ে যাচ্ছে। দেখো তোমরা একবার ঢালতেছি, সাথে সাথে ভাগ হয়ে যাচ্ছে। এখানে দেখো, এই যে ঢালতেছি আমরা, এটা কিন্তু জাস্ট কয়টা ঢালতেছি সেটার উপর আমরা এইভাবে হিসাব করতেছি। দেখো পাশে যদি একটু খেয়াল করো, ডান পাশে উপরে দেখো, এখানে টোটাল ডিজলভ আমাদের আয়ন আছে টোটাল 27টা। টোটাল ডিজলভ আয়ন কত আছে? 27টা, দেখতেই পাচ্ছ। এবং এখানে কোনো ধরনের অধক্ষেপ পড়ে নেই। অধক্ষেপ না পড়ার কারণে এখানে আসলে এই যে বাউন্ড মিনস হচ্ছে এখানে কোনো কিছু জোড়া লাগেনি একটা একটার সাথে, বাউন্ড করে নাই। সেখানে আসলে তোমাদের যেহেতু কোনো ধরনের অধক্ষেপ পড়ে নাই, দ্যাট মিনস হচ্ছে এখানে তোমাদের বাউন্ডটা 0 দেয়, এবং টোটাল 27 মিনস হচ্ছে এখানে টোটাল 27টা সোডিয়াম আয়ন আছে এবং 27টা ক্লোরাইড আয়ন আছে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবং আসলে এখানে যে ভলিউমটা পাশে লেখা, এই যে e⁻⁻23 দেখতেছো, ই দ্বারা আসলে বোঝানো হয় 10⁻⁻23। সো ই দ্বারা এখানে বোঝাচ্ছে 10⁻⁻23। আসলে খুবই অল্প পরিমাণ পানি নেওয়া হয়েছে। সো আশা করি দেখলা। এখন যদি আমরা এখানে আরো অধিক পরিমাণ লবণ ঢালতে থাকি, স্টিল কিন্তু আমাদের আয়নে ভেঙে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। দেখো সাথে সাথে আমাদের টোটালটাই আয়নে ডিসলভ হয়ে যাচ্ছে, কোনো কিছু কিন্তু এখানে অধক্ষেপ পড়তেছে না। সো আমি স্টিল ঢালতে থাকি। আসলে সোডিয়াম ক্লোরাইড আমরা এখানে টেবিল সল্ট, তোমরা আশা করি পাশে দেখতে পারতেছো উপরে টেবিল সল্ট বলা হচ্ছে এটাকে। যেহেতু টেবিল সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড ইন্ডিকেট করা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন আরো লবণ ঢালতেছি, এখনো কিন্তু আমাদের কোনো ধরনের অধক্ষেপ পড়ে নাই। যেহেতু কোনো ধরনের অধক্ষেপ পড়ে নাই, স্টিল আমাদের বাউন্ডটা 0 দেয়া। আমরা স্টিল আরো লবণ ঢালতে থাকি, দেখো একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের অধক্ষেপ পড়া শুরু করবে। আমরা ঢালতে থাকি, দেখো কি হয়, স্টিল আমাদের হচ্ছে, দেখো অধক্ষেপ পড়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ অধক্ষেপ যে পড়ছে নিচে? এই যে দেখো, মাউস ইন্ডিকেশন দিয়ে দেখতে পাচ্ছ কি তোমরা? জি ভাইয়া। জি যে ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। আচ্ছা গ্রেট। সো এই যে অধক্ষেপ পড়ে গেছে, সো এই যে অধক্ষেপ পড়লো, আমরা এই যে কিছুক্ষণ আগেও মানে আমাদের হচ্ছে এই দ্রবণটার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যে ক্যাপাসিটিতে আমাদের হচ্ছে এখানকার আয়নটা বিয়োজিত হয়ে যেতে পারবে বা দ্রবীভূত হতে পারবে, একটা ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা আছে। সেই পরিমাণ ধারণ ক্ষমতার যদি এখানে দ্রব্য থাকে এই নির্দিষ্ট দ্রবণে, অর্থাৎ এই দ্রবণটা যেই পরিমাণ দ্রব্য ধারণ করতে পারবে সর্বোচ্চ, তখন আমরা এটাকে একটা বিশেষ নাম দিই সেই দ্রবণটাকে। কেউ কি বলতে পারবা? যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে থাকে, তাহলে সেই দ্রবণটাকে আমরা কি বলি আসলে? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। আমরা যখন আমাদের কোনো একটা দ্রবণে ম্যাক্সিমাম দ্রব্য আমাদের আয়নিত অবস্থা থাকে, তখন আমরা সেটাকে বলি সম্পৃক্ত দ্রবণ। যদি দেখো কিছুক্ষণ আগেও যখন আমি রিসেট করে দিচ্ছি পুরো প্রসেসটা, আমি আবার সল্ট ঢালতেছি। দেখো এখন আমার যে দ্রবণটা আছে, সেই দ্রবণ কিন্তু তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে নাই, মানে হচ্ছে টোটাল আরো লবণ এখানে নিতে পারবে, মানে আরো টেবিল সল্ট এখানে দ্রবীভূত হতে পারবে। দ্যাট মিনস এখানকার একটা নাম আছে, সেটাকে বলি হচ্ছে আমরা অসম্পৃক্ত। অসম্পৃক্ত তার মানে অসম্পৃক্ত দ্রবণে তুমি যদি আরো সল্ট এভাবে ঢালতে থাকো, একটা পর্যায়ে গিয়ে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। এবং এর থেকে যখন অতিরিক্ত একটু পরিমাণও যখন তুমি সল্ট ঢালবা, তখন সেটা আসলে অতিপৃক্ত দ্রবণটা হয়ে যাবে, অতিপৃক্ত দ্রবণ। তখন সেটা আসলে অতিপৃক্ত দ্রবণ দিবে। আশা করি সিমুলেশনের সাহায্যে এই 3 ধরনের দ্রবণের পার্থক্যটা তোমরা একটু ক্লিয়ার হলো। আমি জাস্ট একটু দেখাই দিই, তোমাদের একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য একটু বেটার হয়। ধরো আসলে দ্রবণ আসলে টোটালি 3 ধরনের দ্রবণ। 3 ধরনের, একটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত দ্রবণ,
আর একটা হচ্ছে আমাদের অতিপৃক্ত দ্রবণ। সো অতিপৃক্ত দ্রবণে কি হচ্ছে, আমাদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি দ্রব্য যদি থাকে সেখানে, তাহলে পদক্ষেপ সহ আমরা পুরো দ্রবণটাকে তখন বলতেছি অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। সো এই সম্পৃক্ত ওয়ার্ডটা থেকে অলওয়েজ মনে রাখবা কেমিস্ট্রিতে, সম্পৃক্ত ওয়ার্ডটা আসলে মিন করে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা। এই আমাদের সম্পৃক্ত ওয়ার্ডটা অলওয়েজ মিন করে সর্বোচ্চ ধারণ ক্ষমতা। যখনই সর্বোচ্চ ধারণ ক্ষমতার লবণ সেখানে দ্রবীভূত থাকবে তখন সেটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। সো যেটা আমি তোমাদের দেখালাম, ওখানে তো দেখাইছে হচ্ছে তোমাদের কয়টা অণু, মানে তোমার হচ্ছে আয়ন বা অ্যানায়ন বা ক্যাটায়ন আকারে দেখাইছে। এখন যদি বিষয়টা এখানে একটু এক্সপ্লেন করে, ধরো এখানে হচ্ছে আমার 100 ml পানি আছে, এখানে ধরলাম 100 ml পানি আছে, 100 ml পানি আছে। এই 100 ml পানিতে আমি ধরলাম, রাফলি ধরলাম, এখানে আমি 10 চামচ চিনি গুলালে আমাদের এটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হবে। এই 100 ml পানিতে আমি সর্বোচ্চ আসলে 10 চামচ চিনি গুলাতে পারি। আমি পাশে লিখলাম 10 চামচ। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চিনি পরিমাণ, যেটা আসলে এই 100 ml দ্রবণকে সম্পৃক্ত করতে পারবে। এর চেয়ে বেশি চিনি ঢাললে আমাদের চিনি আর দ্রবীভূত হবে না। এর চেয়ে কম থাকলে আমরা সেটাকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। 10 চামচ দ্রবণ আমরা জাস্ট রাফ হিসাব ধরে নিচ্ছি, 10 চামচ চিনি যখন 100 ml পানিতে থাকতেছে আমার, তখন এটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলতেছি, তখন এটাকে বলতেছি আমরা সম্পৃক্ত দ্রবণ। আর যদি ধরো এখানে 10 চামচ না থেকে যদি এখানে ধরো 8 চামচ আছে, তাহলে এটাকে কি বলবো আমরা বলতো? যদি 8 চামচ থাকে তাহলে এই দ্রবণটার নাম কি হবে? অসম্পৃক্ত দ্রবণ ভাইয়া। অসম্পৃক্ত দ্রবণ। এক্স্যাক্টলি, তখন এই দ্রবণটার নাম হবে অসম্পৃক্ত দ্রবণ। কিছুক্ষণ আগে আমরা যে সিমুলেশন দেখতেছিলাম, সেই সিমুলেশনে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখানে তো আসলে আমরা কয়েকটা সোডিয়াম আয়ন বা কয়েকটা ক্লোরাইড আয়ন এটা রেসপেক্টে বলতেছি। এই সিমুলেশনের সাহায্যে আমরা ইনশাআল্লাহ দ্রাব্যতা গুণফলও দেখব, যেখানে আমাদের আসলে স্বল্প দ্রবণীয় লবণ ইউজ করা হয়। কেন আমরা স্বল্প দ্রবণীয় লবণ বুঝি, কেন ইউজ করি, সেটা রিজনটা আশা করি তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে। বাট আজকের ক্লাসটা যেহেতু আমাদের দ্রাব্যতা নিয়ে, তো আমরা আসলে স্বল্প দ্রবণীয় লবণের দিকে যাচ্ছি না। দ্রাব্যতা শুধুমাত্র দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড, এই কথাটা সবাই মাথায় রেখো। দ্রাব্যতা হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ভ্যালিড। এবং তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, যখন আসলে এই দ্রবণ তার ক্যাপাসিটির চেয়ে বেশি, এখানে যখন তুমি সোডিয়াম ক্লোরাইড দিবা তখন আসলে বাকিটা অধক্ষেপ পড়ে যাবে, সেটা দ্রবীভূত হতে পারবে না। এবং একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সম্পৃক্ত অবস্থাতেও তাদের মধ্যে একটা সাম্যাবস্থা থাকে। আমি যদি তোমাদের আরেকবার একটু দেখাই, ধরো আমি অনেক পরিমাণে সল্ট ঢেলে দিচ্ছি এবং চাইলে এখানে আমরা চাইলে পানি কিছুটা কমায় দিতে পারি, এখানে কিছুটা পানি আমি কমায় দিলাম। তুমি যতই এখানে হচ্ছে তোমার একটু কেউ বলো তো, এখানে যত পানির পরিমাণটা কম হবে তত আসলে এই পানির ধারণ ক্ষমতা কমে যাবে না আসলে? জি জি ভাইয়া। ভাইয়া। তো দেখো এখানে আসলে বাউন্ডের পরিমাণটা অনেক বেড়ে গেছে, যদিও আমাদের কিছু আয়ন পড়ে গেছে, আমরা তাও আসলে কমন সেন্স থেকে বুঝতে পারতেছি এখানে আসলে অ্যাগ্রিগেশন বা অধক্ষেপ পড়ে যাচ্ছে। এবং তোমরা যদি একটু কেয়ারফুলি দেখো, যদি এখানে আসলে অনেকগুলো অনুপরমাণু আছে তা বোঝা যাচ্ছে না ঠিক মতো, দেখো তোমাদের এই যে আমাদের অধক্ষেপটা আছে, সেই অধক্ষেপটা থেকে প্রতি সেকেন্ডে কিছু পরিমাণ আমাদের হচ্ছে আয়ন সলিউশনে চলে যাচ্ছে বা দ্রবণে চলে যাচ্ছে, এবং কিছু পরিমাণ আয়ন আবার অধক্ষেপ ফর্ম করতেছে। তোমরা যদি একটু দেখো এখানে ঠিক মতো দেখতে পাচ্ছ, কিছু এসে যুক্ত হচ্ছে আবার কিছু এসে বের হয়ে যাচ্ছে, কিছু এসে যুক্ত হচ্ছে আবার কিছু এসে বের হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে একবার খেয়াল করছো? একটু দেখো তো জি এখানে, ভাইয়া। কেয়ারফুলি দেখো। জি ভাইয়া, এটা জুম করে দেখতে হয়। জুম করে দেখতে হবে, বাট আশা করি যারা ফোন স্ক্রিনে দেখতেছো একটু প্রবলেম হচ্ছে, বাট ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দেখো একটু কেয়ারফুলি দেখো, যারা ফোন স্ক্রিনে দেখতেছো, জুম হয় কি ঠিক মতো? জুম করা যায়? ভাইয়া জুম আমরা নিজেরাই করতে পারি। জুম আচ্ছা, করতে পারতেছি। ও তোমরা নিজেরাই পারতেছো, তাহলে তো ভালোই। অনেক সময় দেখা যায় যে জুম করা জি যায় জি না। ভাই। জি ভাই করা যায়। আচ্ছা, করা যাচ্ছে, তা তো ভালোই হলো। তাহলে এখানে দেখো তোমাদের এই যে আমরা যখন পানি ঢালতেছি অধিক পরিমাণে, দেখো এখানে আসলে বাউন্ডের পরিমাণটা কমে যাচ্ছে, মানে আসলে এখানে যে অধক্ষেপ্ত আছে যে আয়ন গুলো, সেগুলো পরিমাণ কমে যাচ্ছে। তারপরে তোমরা যদি একটু কেয়ারফুলি দেখো, এখানে আসলে কিছু পরিমাণ আয়ন যুক্ত হচ্ছে বের হচ্ছে, যুক্ত হচ্ছে বের হচ্ছে। এটাকে বলে হচ্ছে আমরা সাম্যাবস্থা। সাম্যাবস্থা কি হয় একটা পর্যায়ে গিয়ে, আমরা সাম্যাবস্থা নিয়ে ইন ফিউচার আরো কথা বলবো, জাস্ট এটুকু শুনে নাও। সাম্যাবস্থায় আমাদের যেটা হয় আসলে, আহ তোমার কোন একটা মানে সলিড থেকে বা কোন একটা লিকুইড যেটাই বলো আর কি, সেখান থেকে আয়ন তৈরি হওয়ার হার এবং আয়ন থেকে সেই সলিড তৈরি হওয়ার হারটা সমান হয়ে যায়। তোমরা যদি একটু এখানে দেখো, আমাদের সোডিয়াম ক্লোরাইড থেকে যে আমাদের হচ্ছে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস তৈরি হওয়ার হার, এবং সোডিয়াম ক্লোরাইড থেকে আসলে পরবর্তীতে আবার সোডিয়াম ফরমেশনের হারটা কিন্তু সমান হয়ে গেছে। পাশে যদি একটু দেখো,
তোমরা কি এখানে ডিজলভ 150 দেখতে পারতেছো? 150 আর 155 এই নাম্বারটা একটু জুম করে দেখো তো এই নাম্বারটা। জি ভাই জি দেখছি। ভাই দেখা আচ্ছা, যায়। আর দেখো অধক্ষেপের কিন্তু একটা নিজস্ব নাম্বার আছে, দেখো বারবার সেই নাম্বারটা কি আপ ডাউন করতেছে না? দেখা যাচ্ছে কি ঠিক জি মতো? ভাই তার মানে কি বোঝা যাচ্ছে আসলে, যে কিছু পরিমাণ আয়ন আবার অধক্ষেপ ফর্ম করে ফেলতেছে, আবার অধক্ষেপ থেকে কিছু পরিমাণ আয়ন আবার দ্রবণে চলে যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু এই নাম্বারগুলো আপ ডাউন করা থেকে। তার মানে এখানে একটা গতিশীলতা আছে আয়নগুলোর মধ্যে, ঠিক না? সবাই কি জি ফিল ভাই করতে পারতেছো? এগুলো তো ফিল করার বিষয়, ফিল না করতে পারলে আসলে ম্যাথ পারবা না। এগুলো টোটালি ফিল করার বিষয়। তবে দেখো, যে পরিমাণ দ্রবণে যাচ্ছে এবং যে পরিমাণ তোমার ফেরত আসতেছে, সেই নাম্বারটা কিন্তু তোমার হচ্ছে এখানে আপ ডাউন করতেছে। তার মানে এখানে একটা সাম্যাবস্থা আছে। আচ্ছা, কেউ কি কিছু লিখছো চ্যাট বক্সে? দাঁড়াও আমি একটু না দেখি। না ভাইয়া, ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা বুঝতে পারলা যে তাদের মধ্যে নাম্বারগুলো আপ ডাউন করার মাধ্যমে বোঝা যাচ্ছে সাম্যাবস্থা আছে। এবং এই সাম্যাবস্থা কোন দিকে সরে আছে সেটা আসলে সাম্য ধ্রুবকের সাহায্যে আমরা প্রেডিক্ট করি। যেমন দেখো এখানে তোমাদের কিন্তু ডিজলভ বা আয়নিত আমাদের সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণটা কিন্তু অনেক বেশি আমাদের এখানে সলিড সোডিয়াম ক্লোরাইডের থেকে। সলিড সোডিয়াম ক্লোরাইড থেকে আমাদের আয়নিত সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কিন্তু অনেক গুণে বেশি। এটা মিন করে আসলে সাম্যাবস্থা অনেকটা ডানের দিকে সরে আছে, মানে এই দিকে তোমার উৎপাদের পরিমাণটা অনেক বেশি, এটা মিন করে আসলে। আর যেগুলো আসলে স্বল্প দ্রবণীয় লবণ, সেগুলোতে কি হয় জানো? সেগুলোতে হচ্ছে তোমার স্বল্প দ্রবণীয় লবণে তোমার আসলে সলিডের পরিমাণটা বেশি থাকে তোমার ডিজলভের থেকে, বুঝছো? একটা নির্দিষ্ট তোমার ইয়াতে একটা আয়তনের ভিতরে আসলে ম্যাক্সিমাম, তুমি যদি আয়তন ঠিক মতো রেশিওটা ঠিক রাখো তাহলে দেখবা যে আসলে সলিডের পরিমাণটা বেশি আছে বা অধক্ষেপের পরিমাণটা বেশি আছে আসলে আয়নের থেকে। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার, সবাইকে বুঝতে পারছো এইটুকু পয়েন্ট? জি ভাইয়া। ক্লিয়ার সবার? আচ্ছা, সবাই ঠিক মতো বুঝতে পারছো। আচ্ছা, এইখানে একটু দেখি। আচ্ছা, তোমরা কেউ একজন একটু একটা কাজ করো তো, পার্টিসিপেশন যে তোমরা যারা যারা আসো ক্লাসে, আমি একটু দেখতে চাই। তোমরা একটু কেউ একজন স্ক্রিনশট তুলে আমাকে একটু ইনবক্সে পাঠিয়ে দিও ক্লাসের পর, তাহলে বোঝা যাবে কারা তোমরা হচ্ছে ক্লাস রেগুলার করছো আর কারা করছো না, একটু বোঝা যাবে। সো কেউ একজন স্ক্রিনশট তুলে আমাকে একটু ইনবক্সে দিও। আচ্ছা, সো এখানে দেখো, পার্টিসিপেন্টস এর হ্যাঁ পার্টিসিপেন্টস নাম, পার্টিসিপেন্টসদের আর কি। দেখো এখানে দ্রবণ হচ্ছে 3 রকম আছে। একটা হচ্ছে সম্পৃক্ত, তোমাদের আমি অলওয়েজ সাজেস্ট করি যে আসলে তোমরা লাইভ ক্লাসটাই করবা, কারণ আসলে রেকর্ডিং দেখার মাঝে সেরকম মজা নাই। তোমরা লাইভ ক্লাসটাই করবা, তাহলে ইন্টারেকশনটা বেটার হবে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই সলভ করে নিতে পারবে। লাইভে যেরকম একটা ইয়া থাকে সেটা আসলে রেকর্ডিং ক্লাসে থাকে না। আচ্ছা, এটা রেকর্ডিং ক্লাসটা কখন দেখে তোমরা খুব মজা পাইতা? যখন হচ্ছে এখানে আমি শুধুমাত্র রেকর্ডিং ক্লাসের উদ্দেশ্যে রেকর্ডিংটা বানাচ্ছি, সেখানে কারো কোনো কথা নেই, দেন তোমাদের ভালো লাগতো। এখন তোমরা যদি রেকর্ডিং ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, দেন তোমাদের দেখা যাবে যে আসলে অনেকের কথা থাকতেছে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমাদের কাছে নিজেদের লেন্দি মনে হবে। বাট লাইভ ক্লাস করলে সেটা ফিল হবে না আর কি। আচ্ছা, তো সম্পৃক্ত, অসম্পৃক্ত বা অতিপৃক্ত, এই যে 3টা পয়েন্টের কথা আমি বলতেছি, আমাদের দ্রাব্যতা আসলে সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড। দ্রাব্যতা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণের জন্য ভ্যালিড। এবং যে দ্রাব্যতা করতেছে, এই দ্রাব্যতার কিন্তু অনেক রকম সংজ্ঞা হতে পারে। দ্রাব্যতা আসলে অনেক অনেক সংজ্ঞা হতে পারে। তো আমি দ্রাব্যতা আসলে 3টা সংজ্ঞা নিয়ে টোটালি কথা বলবো, যে 3টা আসলে আমাদের আলোচনা করা হয় বেশি। বাট তুমি দ্রাব্যতাকে তোমার মনের মাধুরী মিশা ডিফাইন করতে পারো, কেউ কিছু বলবে না। বাট যে সংজ্ঞাগুলো আমাদের সিলেবাসে বেশি ইউজ করা হয়, সেই সংজ্ঞাগুলো বা সেই ডেফিনেশন গুলো আমি তোমাদের ইউজ করে দেখাবো। সো দ্রাব্যতা, একটা কথা মাথায় রাখো, দ্রাব্যতার আরো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, বাট দ্রাব্যতা মানে তাপমাত্রার সাথে দ্রাব্যতা খুব ভালো একটা রিলেশন আছে। তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়তেও পারে, বা অনেক ক্ষেত্রে দ্রাব্যতা কমে যাওয়ার একটা চান্স থাকে। সো তাপমাত্রার সাথে দ্রাব্যতার একটা ভালো ধরনের রিলেশন আছে। এই জন্য আমাদের মানে আমাদের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে তাপমাত্রার কথা মাস্ট উল্লেখ করতেই হবে। সেই নির্দিষ্ট তাপমাত্রায় আমি দ্রাব্যতাকে এইভাবে ডিফাইন করতেছি। নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের, এরপরে ম্যাথ করাবো ইনশাল্লাহ, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ, দেখো এই কথাটা ভুললে চলবে না, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে আমাদের সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, থাকলে আমাদের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, তাকে বলছি আমরা কি বলতো? সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, তাকে আমরা বলছি দ্রাব্যতা। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকলে আমাদের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, তাকে বলছি দ্রাব্যতা। তার মানে এই সংজ্ঞাটার মধ্যে যদি কয়েকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে দ্রাবকের পরিমাণটা হতে হবে এখানে আমাদের, দ্রাবকের পরিমাণটা হতে হবে আমাদের 100 গ্রাম।
দ্রবের পরিমাণটা কত এটা আসলে ডিপেন্ড করবে দ্রবের উপরই, বা দ্রাবকের পরিমাণটা 100 গ্রাম হতে হবে, এবং এই 100 গ্রাম দ্রাবকে আমি সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য আমরা দ্রবীভূত করতে পারবো তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ দিবে, অর্থাৎ এর চেয়ে বেশি দ্রব্য আমরা দ্রবীভূত করতে পারবো না, সেটা অধক্ষেপ পড়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত দ্রবণ হয়ে যাবে। সো যতটুকু দ্রব্য আমরা দ্রবীভূত করতে পারবো সেই পরিমাণটাকে বলি আমরা দ্রাব্যতা। বুঝতে পারছো? সো এখানে ধরো দ্রাব্যতা ধরো এক্স গ্রাম দ্রব্য, এক্স গ্রাম দ্রবীভূত থাকতে পারে। ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলতেছি, তোমরা হয়তো কোনো একটা জায়গায় সোডিয়াম দ্রাব্যতাকে দেখো যে কোনো একক থাকে না, বাট আমরা দ্রাব্যতার এখানে আসলে দ্রাব্যতাকে আমরা একক দিয়েও দেখবো, একক ছাড়াও দেখবো। সো একটু দেখি আমরা, যদি কখনো একটু খেয়াল করো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেয়া আছে, ধরো সোডিয়াম ক্লোরাইডের একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধরো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 39। সো এই কথাটা তার কি মিন করে, কেউ একজন বলো তো, এই মানে আমাদের ডেফিনেশনের পার্সপেক্টিভে এই কথাটা কি মিন করে? ভাই 100 গ্রাম পানিতে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে সেটা সম্পৃক্ত দ্রবণ হবে। এক্স্যাক্টলি। আমাদের এখানে কি হবে, যদি দেখো কোথাও আসলে বাই ডিফল্ট দ্রাব্যতার কথা বলতেছে, ধরে নিবে এখানে দ্রাবকটা পানি, বাট অলওয়েজ যে পানির কথা তুমি না চাইতেও এটা সবসময় বলার দরকার নেই, বাট ধরে নিচ্ছে পানিতেই বোঝাচ্ছে। যদি দেখো দ্রাব্যতা 39, জাস্ট 39 নাম্বার, একটা নাম্বার জাস্ট 39, এটা বোঝাচ্ছে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 39 গ্রাম দ্রব্য, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলতেছি, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারবে, এটাই বোঝাচ্ছে, এটার তাৎপর্য এটাই। বাট এই নাম্বারটাকে দেখো তো, আমরা যদি এখানে একটা পাশে একটা একক ইউজ করি, আমরা ইউজ করতে এভাবে বলতে পারি না 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পার 100 গ্রাম ওয়াটার, এই কথাটাকে একজন বলো তো, এটা আমরা বলতে পারি না? অর্থাৎ 100 গ্রাম পানিতে 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, এভাবে কি আমরা ডিফাইন করতে পারি এই জিনিসটাকে একক? জি ভাইয়া। এক্স্যাক্টলি, এই কাজটা করতে পারি যে 100 গ্রাম দ্রাবকে আমাদের 39 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে, সেই দ্রব্যটা হচ্ছে আমাদের 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের 100 গ্রাম পানিতে আছে। সো আমরা এইভাবে ডিফাইন করতে পারি। দ্রাব্যতাকে তুমি একক ছাড়াও ডিফাইন করতে পারো, একক দিয়েও সংজ্ঞায়িত করতে পারো, যেটাকে আমি দেখালাম 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পার 100 গ্রাম ওয়াটার। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। সো আমরা দ্রাব্যতাকে এইভাবে ইউজ করতে পারি। দেন দ্রাব্যতার তোমরা আরো দুইটা একক দেখবা, সবচেয়ে বহুল ব্যবহৃত একক হচ্ছে মোলার দ্রাব্যতা। এই টার্মটা অবশ্যই তোমরা শুনছো, মোলার দ্রাব্যতা। সেটার সংজ্ঞাটা কি হতে পারে? মোলার দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, আচ্ছা বর্ণ ভাইয়া কি আছে ক্লাসে? ও মেবি জয়েন করতে পারতেছে না, কি যখন প্রবলেম হয়েছিল লাস্ট ক্লাসে। ভাইয়া জয়েন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আসি তো, ও, আসি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় তোমার হচ্ছে 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে যে পরিমাণ, এটাকে মোল সংখ্যায় বলতেছি, যে পরিমাণ বা যে মোল সংখ্যক আমাদের, যেটাই বলি আর কি, যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে আমাদের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, দ্রব্য দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেটাকে বলি আমরা মোলার দ্রাব্যতা। দেখো আগের ক্ষেত্রে আমরা বলছি দ্রাবকের কথা, 100 গ্রাম পানিতে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, দ্রাবকে দ্রব্য। এবার আমি বলছি যে দ্রবণে দ্রব্য। সো এই মোলার দ্রাব্যতা ডেফিনেশন, মোলার এই ওয়ার্ডটা দ্বারা 19 থেকে আমরা দেখছি আসলে ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটাকে যদি আমরা ভাঙায় লিখি এখানে লেখা হয় মোল পার লিটার, যেখানে এটাকে আমি আবার লিখতে পারি এইভাবে ফার্দার, মোল ডিভাইডেড বাই লিটার। এখানে আসলে লিটারটা থাকে আমাদের দ্রবণের আয়তন, আর মোলটা থাকে আমাদের দ্রব্যের মোলটা হচ্ছে দ্রব্য। সো নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, সেটা হচ্ছে মোলার দ্রাব্যতা তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, সেটি হচ্ছে মোলার দ্রাব্যতা। আমি লিখে দিচ্ছি, তাও মোলার দ্রাব্যতা। সো এইভাবে আমরা ডিফাইন করতে পারি দ্রাব্যতাকে। সেরকম হতে পারে যে আসলে কোনো একটা ধরো কেসিএল এর দ্রাব্যতা দেয়া আছে, ধরো হচ্ছে এরকম নাম্বার বলতে পারে যে 12 মোল পার লিটার, যদি নাম্বারটা অনেক কম বললাম, এত কম থাকে না, বা হচ্ছে ধরো 15 মোল পার লিটার, দ্যাট মিনস হচ্ছে জাস্ট রাফলি বললাম আর কি, 15 মোল পার লিটার, দ্যাট মিনস বোঝাচ্ছে 1 লিটার দ্রবণের ভিতরে 15 মোল কেসিএল থাকতে পারবে, তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, এটা আসলে মোল পার লিটার বোঝাচ্ছে। কিংবা এইটা ছাড়াও আরেকটা একক থাকতে পারে, সেটা হচ্ছে গ্রাম পার লিটার। আরেকটা একক কি হতে পারে? গ্রাম পার লিটার। তোমরা বইতে এটাও দেখবা, গ্রাম পার লিটার, যেখানে আসলে আমাদের দ্রব্যের ভরটা থাকবে আসলে গ্রামে, আর
দ্রবণের আয়তন দেয়া থাকবে আসলে লিটারে, দ্রবণের আয়তন লিটারে। সো আগের দুইটা ক্ষেত্রে আমরা আসলে আমাদের দ্রাবক নিয়ে কথা বলছিলাম, মানে আগের একটা ক্ষেত্রে যেখানে আমরা বলতেছিলাম 100 গ্রাম পানিতে 39 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, বাট পরের দুইটা ক্ষেত্রে আসলে আমরা নিচে দ্রবণ দিয়ে কম্পেয়ার করছি, দ্রবকে গ্রাম আর দ্রবণকে লিটার। সো এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে মোল থেকে গ্রামে কিভাবে কনভার্ট করা যায় বা গ্রাম থেকে মোলে কিভাবে কনভার্ট করতে পারে। যদিও তোমরা 9-10 এর বিষয়টা দেখে আসছো, এরপর আমি আমার মতো বিষয়টা একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের সাথে। তোমরা তো জানো যে আসলে আমাদের, ধরো আমি এখানে বলতে যাচ্ছি যে অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুর জন্য আমি জাস্ট তোমাদের একটু কনভার্সনটা দেখাচ্ছি। যে তোমরা জানো যে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভরকে আসলে এইভাবে লিখতে পারি আমরা 16 গ্রাম পার মোল। দ্যাট মিনস এই লেখাটা দ্বারা বোঝানো হয় যে আসলে এক মোল এক মোল এক মোল অক্সিজেন পরমাণুর ভর আসলে আমাদের 16 গ্রাম। এখান থেকে তো আমরা এএমইউ আনতে পারি বা এএমইউ থেকে আমরা এই জিনিসটা আনতে পারি সেম ভাবে। সো এক মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে আমাদের 16 গ্রাম। দ্যাট মিনস আমরা আসলে এটা এই সংজ্ঞা, এটা জিনিসটা এইভাবে মিন করে। এখন যদি ধরো তোমাদের মোল দেয়া থাকে, এখন ধরো তোমাদের 10 মোল দেয়া আছে, 10 মোল অক্সিজেন দেয়া আছে, 10 মোল অক্সিজেন দেয়া আছে। এখন 10 মোল অক্সিজেন থেকে 10 মোল অক্সিজেন আসলে কত গ্রাম অক্সিজেন সেটা বের করার জন্য কি করবা একটু বলো তো কেউ একজন? অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে গুণ করবা নাকি ভাগ করবা? ভাইয়া গুণ। গুণ Exactly. করবো ভাইয়া। না না না, ভাগ না, গুণ করব। দেখো কিভাবে গুণ করবো ভাইয়া। এই যে দেখো এই ইউনিটটা দেখো, গ্রাম পার মোল, এই কথাটাই মিন করে আসলে গুণ করা দরকার। তাহলে মোল এবং পার মোল কাটাকাটি চলে যায়, পড়ে থাকবে গ্রাম। দেখছো? সো এটাকে যদি হচ্ছে আমরা 16 গ্রাম পার মোল দিয়ে গুণ করি, দ্যাট মিনস হচ্ছে আমাদের আমাদের মোল এবং মোল কাটাকাটি চলে যাচ্ছে, কারণ গ্রাম পার মোল আসলে কি মোল ইনভার্স 1, গ্রাম পার মোল কি আমাদের মোল ইনভার্স 1। দেন কি হচ্ছে মোল ইনভার্স 1 আর মোল কাটাকাটি চলে গিয়ে আমাদের গ্রামে থাকতেছে। ঠিক সেম ভাবে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো সবাই কেন আমরা গুণ করতেছি? আর জি কখন ভাইয়া। জি তুলবা ভাইয়া। এইভাবে মাথায় রাখতে পারো তোমরা ইউনিটের সাহায্যে। এখন ধরো দেখো তোমাদের ধরো 160 গ্রাম অক্সিজেন দেয়া আছে, তোমাদের বলা হয়েছে 160 গ্রাম অক্সিজেন সমান কত মোল। এখন তোমরা কি গুণ করবা নাকি ভাগ করবা বলো তো? এককটা দেখো, এটা ভাগ হবে। ভাগ এটা হবে, ভাগ হবে কারণ ভাইয়া। তোমাদের দরকার মোল, তোমাদের দরকার মোল। সো ভাগ করলে গ্রাম গ্রাম কাটা চলে যাবে, দেন পড়ে থাকবে মোল। তো এইভাবে চিন্তা করবে, এককগুলো কাটাকাটি চলে যায়। তো তোমরা যদি ভাগ করো এই গ্রাম পার মোল, এই মোলটা উল্টায় গিয়ে উপরে চলে যাবে, এই গ্রাম গ্রাম কাটা চলে যাবে। সো অ্যান্সার আসলো 10 মোল। সো এই মোল এবং গ্রামের মধ্যে যে কনভার্সনের বিষয়টা সবার ক্লিয়ার, কেন ভাগ করছি আর কেন গুণ করছি? জি ভাইয়া। কারণ একক দিয়ে চিন্তা করো, যখন তুমি মোল থেকে গ্রামে যাচ্ছ তখন অবশ্যই তোমাকে মোলটাকে কাটতে হবে। কাটবা কেমনে? তুমি যদি মোল পার গ্রাম পার মোল দিয়ে গুণ করো, দেন দুইটা মোল ভ্যানিশ হয়ে যাচ্ছে, গ্রাম পড়ে থাকলো। এখন যদি তোমাকে ঠিক উল্টাটা গ্রাম থেকে মোলে যাইতে চাও, দেন গ্রাম গ্রাম কাটা লাগবে, দেন নিচে যদি তুমি এখন ভাগ করো, দেন গ্রাম গ্রাম কাটা গিয়ে মোল উল্টায় গিয়ে তোমার হচ্ছে মোলে অ্যান্সার চলে আসবে। সবার ক্লিয়ার এই পর্যন্ত? সবাই জি ভাইয়া। বুঝছি আমরা? আর কতক্ষণ আছে? 10 মিনিটের মতো আছে মেবি, না? আর 7 মিনিটের মতো আছে। আচ্ছা সমস্যা নেই। আমরা আজকে তো সব ম্যাথ দেখতে পারতেছি না, তাহলে আমরা হচ্ছে এই কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব অ্যাটলিস্ট। শুরুতে ইজি ইজি ম্যাথ আছে, বাট গ্র্যাজুয়ালি ম্যাথের কমপ্লেক্সিটি বাড়বে আর কি। দ্রাব্যতা থেকে দেখবো, দেন দ্রাব্যতার গুণফল থেকে তো অনেক ম্যাথ আমরা করবো ইনশাল্লাহ। সো একটু দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কি দেয়া আছে ইনফরমেশনটা? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, রাইট? 8.5 গ্রাম লবণ। আচ্ছা তোমাদের যে কথাটা আমি শুরুতে বলতেছিলাম, তখন শুরুতে সবাই ছিল না, আমি আরেকবার বলে নিচ্ছি। তোমাদের টোটাল যে জুম সেশন সেটা হচ্ছে 3 দিন আমরা রাখতেছি হচ্ছে 40 মিনিটের একটা সেশন, অর্থাৎ ক্লাস আমরা রাইট টাইমে শুরু করব। 6টা মানে 6টা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, দেন 6টা 40 পর্যন্ত চলবে। আর আরেকটা দিন রাখবো আমরা একটু এক্সট্রা ক্লাস, যেমন সেটা আমরা ঠিক করলাম শুক্রবার। শুক্রবার আমরা একটু অতিরিক্ত রাখবো, যেখানে আমরা 2টা জুম সেশন বা ক্ষেত্র বিশেষে 3টা পর্যন্ত যেতে পারি। সেখানে আমরা ডিসকাশন প্লাস হচ্ছে আমাদের যদি আমাদের এক্সট্রা মানে তোমাদের প্রতি যে কমিটমেন্টটা সেটা ইনশাল্লাহ আমরা এইভাবে ফিল আপ করে ফেলবো। বাট সপ্তাহে 3 দিন আমরা একটু কম পড়বো আর একদিন বেশি পড়বো। সো 8.5 গ্রাম লবণ আমাদের তো ভাইয়া 25। আজকে কি হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া তো আজকে কি 40 মিনিটই ক্লাস হবে? হ্যাঁ আজকে 40 মিনিট, আজকে আর 5 মিনিট। সো এই মিটিংটা ক্যান্সেল হয়ে গেলে ক্লাস শেষ। আচ্ছা ওকে ভাইয়া। আজকে 40 মিনিট হবে, আমরা শুক্রবার ইনশাল্লাহ বেশি পড়বো। আচ্ছা সো এটা একটু দেখি আমরা। 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। দেখো তার মানে কি
25 গ্রাম পানিকে, দেখো আমি ঐকিক নিয়মে করতেছি, 25 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে আমার দ্রব্য দরকার কত, 8.5 গ্রাম। যেহেতু আমাদের দ্রাব্যতা আসলে 100 গ্রাম পানির জন্য ডিফাইন করা বা 100 গ্রাম দ্রাবকের জন্য ডিফাইন করা, তাহলে 1 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে দ্রব্য দরকার আসলে আমাদের 8.5 ডিভাইডেড বাই 25 গ্রাম। এটা তো বুঝতে পারছো। আর 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য দরকার আসলে 8.5 ডিভাইডেড বাই 25 ইন্টু 100 গ্রাম 100 গ্রাম দ্রব্য। দ্যাট মিন্স খুবই ইজিলি হয়ে গেল। তাহলে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে দ্রব্য তাহলে আমরা পেয়ে গেলাম। সো এটা ঐকিক নিয়মে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। সবাই কি বুঝতে পারছে এটা আমরা? জি জি ভাইয়া। ভাইয়া, বাট একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া এখানে তো আসলে ওইভাবে বলা নাই যে 100 গ্রামের ক্ষেত্রে যে দ্রাব্যতার সংজ্ঞাটা ওটাই অ্যাপ্লাই করতে হবে। এটা কি আমরা ওই অন্য তৃতীয় যে সংজ্ঞাটা আছে ওটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ ভাইয়া, যে কোনো কিছু করতে পারবা, যে কোনো সংজ্ঞাতেই তুমি দ্রাব্যতা বের করতে পারবা। বাট আমি এখানে এখানে আমি 100 গ্রাম দ্রাবকের সাপেক্ষে দ্রাব্যতাটা বের করলাম। তুমি চাইলে তোমার ইচ্ছা খুশি মতো যে কোনোটা বের করতে জাস্ট পারবে। তখন এককটা ডিফারেন্স করতে পারি। হ্যাঁ, তখন এককটা সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। যেমন দেখো এখানে আমি তোমাদের একটু দেখাই এটা ট্রান্সফরমেশনটা। 34 গ্রাম এখান থেকে পাই। সো এটাকে কি লিখতে পারি, 100 গ্রাম দ্রাবকে আমাদের 34 গ্রাম দ্রব্য থাকলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তার মানে দ্রাব্যতা হচ্ছে 34। এটা হচ্ছে দ্রাব্যতা 34, কোনো একক নাই। তার মানে এটাকে লিখতে পারি 34 গ্রাম দ্রব্য পার 100 গ্রাম কি ওয়াটার লিখতে পারি আমরা। সো এটাকে লিখতে পারি পার 100 গ্রাম ওয়াটার। বাট এইটাকে আমরা আসলে ওইভাবে ট্রান্সফার করতে পারতেছি না। তার একটা রিজন হচ্ছে আমাদের দ্রব্যের কিন্তু আপেক্ষিক গুরুত্ব দেয়া নেই। যতক্ষণ দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব দেয়া নেই ততক্ষণ কিন্তু আসলে আমরা দ্রব্যের ভলটাকে দ্রব্যের যে আয়তন সেটা কিন্তু আসলে লিটারে বের করতে পারবো না। তোমরা তো আপেক্ষিক গুরুত্ব টার্মটার সাথে পরিচিত আশা করি। আপেক্ষিক গুরুত্ব তোমার বোঝানো হয় হচ্ছে, ধরো আপেক্ষিক গুরুত্বের যে ইউনিটটা, যেহেতু লেখা থাকে বইগুলোতে আপেক্ষিক গুরুত্ব কোনো একক নেই, বাট আপেক্ষিক গুরুত্বের সিগনিফিকেন্স হচ্ছে গ্রাম পার এমএল, অর্থাৎ 1 ml এর ভর। যেমন পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, সো 1 ml পানির ভর আসলে 1 গ্রাম। সো পানিকে না হয় তুমি ওইভাবে চেঞ্জ করতে পারলা, বাট গ্রামের সাথে অবশ্যই তুমি এমএল যোগ করতে পারবা না। বা পানিকে 100 গ্রাম ওয়াটার, এই 100 গ্রাম ওয়াটারকে তুমি না হয় 100 ml পানি বললা, বাট তুমি যখন দ্রবণ, আসলে দ্রবণ কি, দ্রবণ সম্পর্কে তো সবাই জানো, দ্রবণ হচ্ছে আসলে দ্রব্য প্লাস দ্রাবক। সো তুমি কিন্তু এখানে এই কাজটা করতে পারতেছো না যে আসলে 100 ml এর সাথে তুমি 34 গ্রাম যোগ করবে, এটা কিন্তু মোটেও করা যায় না কখনো। সো এখানে কিন্তু তোমার আপেক্ষিক গুরুত্ব টার্মটা জানতে হবে, দেন এই কনভার্সনটা পসিবল, তাছাড়া পসিবল না। বাট এটা তোমার আসবে না ওইভাবে। তুমি দ্রাব্যতাকে যে কোনো ভাবে বের করতে পারো, যেহেতু তোমার এইভাবে দেয়া আছে তোমার 100 গ্রাম 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানি, দেন আসলে আমাদের এই এই এককে বের করাটাই সবচেয়ে সুবিধাজনক। বাকি একক চাইলেও আমরা হচ্ছে বের করতে পারবো না, কারণ আমাদের আপেক্ষিক গুরুত্বের মানটা দেয়া নেই এই প্রবলেমের কারণে। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখি। বুঝছো ভাইয়া সবাই? সবাই কি বুঝছো এই আগের প্রবলেমটা? জি ভাইয়া। তার মানে দেখো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে একটা মানে একটা সূত্র বলতে পারি। আসলে সূত্রের উপর হ্যাঁ ডিপেন্ড থাকাটা উচিত না, একটা সেকেন্ড। সেখান থেকে আসলে বলতে পারি যে দ্রাব্যতাকে আমরা বলতে পারি আসলে দ্রব্য ডিভাইডেড বাই দ্রাবক, যেখানে দ্রব্য থাকবে আমাদের গ্রামে, দ্রাবক থাকবে আমাদের গ্রামে, ইন্টু 100, এটাকে আমরা দ্রাব্যতা বলতে পারি। বাট দেখো এই সেম কাজটা কিন্তু আমরা এখানে করছি। 25 গ্রাম আমরা এটাকে করলাম, দ্রব্যের ভর আমরা ঐকিক নিয়মে যখন আনলাম তখন আসলে উপরে দ্রব্যের ভর গ্রামে বসতেছে, নিচে দ্রাবকের ভর গ্রামে বসতেছে, ইন্টু 100। সো আশা করি ক্লিয়ার সবার। সো তোমরা চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এটাও সমস্যা নেই। এটা হচ্ছে একটা ফর্মুলা, দ্রব্য এবং দ্রাবক গ্রামে দেওয়া থাকলে আমরা খুব সহজেই ফর্মুলাটা ইউজ করে বের করতে পারি। এখন একটু আসি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা দেয়া আছে। 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত করতে কতটুকু পানির প্রয়োজন? এটা কি পারবা সবাই? দেখো তো, জি ভাইয়া। একদমই ইজি জি ম্যাথ। ভাইয়া। সবাই একটু রেসপন্স করো, পারবা কিনা। এটা জি দিয়ে ভাইয়া। আমরা আজকে ক্লাসটা শেষ করে জি দিচ্ছি। ভাই, পারবো। 100 জি গ্রাম ভাইয়া। পানিতে আমাদের দ্রব্য আছে হচ্ছে 60 গ্রাম। 100 গ্রাম পানিতে আমাদের দ্রব্য আছে হচ্ছে 60 গ্রাম। আমাদের দরকার হচ্ছে 16 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ। দ্যাট মিন্স আমরা উল্টায় দিব, মানে 60 গ্রাম দ্রব্যতে আমাদের দ্রাবক দরকার আসলে 100 গ্রাম। 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হতে 60 গ্রাম দ্রব্যের জন্য দ্রাবক দরকার হচ্ছে আমাদের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হতে। তাহলে 1 গ্রামের জন্য কত? 100/60 গ্রাম দ্রাবক। আর 15 গ্রামের জন্য কত? এটা হচ্ছে আমাদের খুবই ইজি, আমরা পেয়ে গেলাম। সবাই বুঝছি আমরা। সো 4 × 15 = 60, জি এখানে ভাইয়া। 25 গ্রাম।
সো 25 গ্রাম দ্রাবক দরকার আমাদের। একদম ইজি ম্যাথ ছিল, সবাই আশা করি আমরা পারবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জানাতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো। না ভাই। আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে আমাদের, কালকের টাইমটা আমাদের 9টা ক্লাসের টাইম।